স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। লকডাউনের পর ৩৫ দিন অতিক্রান্ত, ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা এদেশে প্রায় ৩০,০০০ ছুঁই, মৃতের সংখ্যাও হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। এটা ইতিমধ্যে স্পষ্ট যে ২৩ মে রাতারাতি লকডাউন উঠে যাচ্ছে না, হয়তো গ্রিন জোন এবং অরেঞ্জ জোনে কিছু অ্যাক্টিভিটি, কিছু ছাড় আস্তে আস্তে ধাপে ধাপে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে। সবার মনে একটা প্রশ্ন যে লকডাউন সেটার প্রয়োজন এই মুহূর্তে কতটা, কারণ বিশেষজ্ঞদের একটা বড় অংশ বলছেন যে লকডাউনই এই মুহূর্তে একমাত্র প্রতিষেধক। কিন্তু এই লকডাউনের সুফল কি সত্যি আমরা পাচ্ছি? যদি লকডাউনের সুফল পেয়ে থাকি, তাহলে আগামী দিনে এই লকডাউন কোন পথে যেতে চলেছে? কতদিন অবধি লকডাউন টানলে মোটামুটি আমরা বলতে পারবো যে না, কিছুটা হলেও আয়ত্তে আনা গেছে এই কোভিড সংক্রমণকে? এই বিষয়ে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যে সরাসরি স্ট্রিট ফাইটে যারা যোগ দিয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন ভাইরোলজির অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন আইসার কলকাতার পদার্থবিদ্যার অধ্যাপক অয়ন ব্যানার্জি, রয়েছেন চিকিৎসক মাইক্রোবায়োলজিস্ট সুমন পোদ্দার এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাই জি ২৪ ঘন্টা স্টুডিও থেকে। মৌপি আপনাদের সঙ্গে কথা বলছে। আমি শুরুতে একটা পরিসংখ্যান এবং একদম গাণিতিক পদ্ধতিতে তার যে বিশ্লেষণটা সেটা আপনাদের দেখাই। আমাদের যিনি আজকে অন্যতম স্পিকার অয়ন ব্যানার্জি, তিনি একটা অঙ্ক করেছেন, এই লকডাউনের অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। দিনপিছু পরিসংখ্যান পরিবর্তনের ছক একটি বাড়ন্ত এক্সপোনেনশিয়াল ফাংশনের সঙ্গে মিলছে। এক্সপোনেনশিয়াল ফাংশন হলো সেই ফাংশন যা অনুযায়ী দেহের মধ্যে ক্যান্সার কোষ মেটাস্টেসিসের পর ছড়িয়ে পড়ে। এক্সপোনেনশিয়াল কত তাড়াতাড়ি বাড়ে তা ঠিক করে ফাংশনটির সঙ্গে জড়িত একটি নির্দিষ্ট ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট, এই ধ্রুবকের মান বের করার চেষ্টা করা হয়েছে এই অঙ্কে। লকডাউনের আগে ১ মার্চ থেকে ২৪ মার্চের মধ্যে কোভিড পজিটিভের সংখ্যা যত তাড়াতাড়ি বেড়েছে, লকডাউন শুরু হওয়ার পর প্রতি সপ্তাহেই সেই বৃদ্ধির গতি কমেছে। পয়লা মার্চ থেকে ২৪ মার্চের মধ্যে ধ্রুবকটির যে মান ছিল তা যদি ২৪ এপ্রিলও একই থাকতো, তাহলে ওই দিন অর্থাৎ ২৪ এপ্রিল ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াতো ১.৫ লক্ষের আশেপাশে। বাস্তবে ওই দিন সংখ্যাটা ছিল ২৫,০০০-এরও কম। এই মডেল থেকে লকডাউনের প্রত্যেক সপ্তাহের জন্য পাওয়া ধ্রুবকগুলির মানও সময়ের সঙ্গে সঙ্গে একটি পরন্ত এক্সপোনেনশিয়ালের মতো বিবর্তিত হচ্ছে। দেখা যাচ্ছে লকডাউন চললে ২৫ মে নাগাদ ধ্রুবকটি শূন্যের কাছাকাছি পৌঁছে যাবে, অর্থাৎ নতুন আক্রান্তের সংখ্যা কমে যাবে। এই হিসেব অনুযায়ী ওই সময় ভারতে সব মিলিয়ে কোভিড আক্রান্তের সংখ্যা ৪০,০০০-এর কাছাকাছি হবে। এই ফর্মুলাটি যার অয়ন ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, আমি অয়নবাবুর কাছে শুরুতেই চলে যাব। অয়নবাবু, যে বিশ্লেষণটা আপনি করেছেন সেটা আমরা দেখলাম। আমি একদম সাধারণভাবে যদি আপনার কাছে বুঝে নেওয়ার চেষ্টা করি, যে তাহলে কি আমরা আশা করতে পারি যে ফ্যাক্টরগুলো এখনো অবধি, এই সমস্ত অঙ্কই তো বেসিক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে, এই ফ্যাক্টরগুলো যদি একই থাকে, অপরিবর্তিত থাকে এবং লকডাউন চলতে থাকে, তাহলে মে মাসের শেষের দিকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে সংক্রমণকে? হ্যাঁ, মানে আপাতত এই যেভাবে আমি এই বিশ্লেষণটি করেছি, তাতে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে যে অবস্থাটা সেটা যদি একেবারে হুবহু এক থাকে, তাহলে মের শেষের দিকে হয়তো নতুন সংক্রমণের সংখ্যা বেশ কিছুটা কম, মানে অনেকটাই কমে যেতে পারে, এবং রিকভারি সংখ্যা মানে সেরে ওঠা মানুষের সংখ্যাও বাড়তে থাকবে। তো এখন তবে এটা যেটা আমি প্রথমেই বলে নেবো, সেটা হচ্ছে যে এই যে মডেলটি, এটা কিন্তু সম্পূর্ণভাবে সংখ্যা তত্ত্বের উপর বেস করে করা। হ্যাঁ, মানে বেসিক্যালি আমরা যেটা দেখেছি যে মানে প্রত্যেক দিন কতগুলি মানে কতজন মানুষ কোভিডের দ্বারা আক্রান্ত হচ্ছেন, সেইটা সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে চেঞ্জ করছে, আপনারা যেটা বেশ সুন্দর করে সামারাইজ করলেন, সেই ব্যাপারটাই দেখেছি। মানে
এটাতে কিন্তু মানে যেটা টিপিক্যালি প্রেডিক্টিভ মডেলিং বলে, মানে কতজন আক্রান্ত, সেই অসুখটি কিভাবে ছড়াচ্ছে ইত্যাদি, সেই ব্যাপারগুলো কিন্তু ফ্যাক্টর করা নেই। এটা জাস্ট দেখা হচ্ছে যে নাম্বার অফ ইনফেক্টেড পিপল, মানে মানুষের সংখ্যা কিভাবে পরিবর্তিত হচ্ছে সময়ের সঙ্গে, সেটি একটি গাণিতিক মানে মানে যাকে বলে ফাংশন বা চল, তার সঙ্গে মিলে যাচ্ছে, সেটা সুবিধা। এবার যেই মুহূর্তে সেটা মিলে যাচ্ছে, এবার আমি ফাংশনটা পেয়ে যাচ্ছি, এবার সঙ্গে সঙ্গে আমি সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পারি যে ফাংশনটির আমি যেহেতু পেয়ে গেছি হুবহু ফাংশনটা, সেটা আমি যদি ধরে নিই যে সেই ফাংশন অপরিবর্তিত থাকবে, তাহলে আমি ভবিষ্যতে এই সংখ্যা কতটা হবে, মানে আক্রান্তের সংখ্যা কতটা হবে, সেটা আমি মোটামুটি বলতে পারছি। এবং সেখানেই আমরা দেখছি যে ওই যেটা আপনি বললেন, ওই ধ্রুবক এক্সপোনেনশিয়ালের যেটা মানে এক্সপোনেনশিয়ালকে ডিফাইন করে ওই ধ্রুবকটি, ওই কনস্ট্যান্টটি, সেটা আমরা দেখছি লকডাউনের সঙ্গে সঙ্গে পাল্টেছে। লকডাউনের আগে সেই ধ্রুবকটি যতটা বেশি ছিল, আস্তে আস্তে লকডাউনের প্রত্যেক সপ্তাহের সঙ্গে সঙ্গে কমেছে, এবং সেই কমাটাও একটা ফাংশনের মতো করে যাচ্ছে, মানে আরেকটা পরন্ত এক্সপোনেনশিয়ালের মতো করে যাচ্ছে। এবার আমি যদি ধরে নিই যে সেটা সেভাবে পড়তেই থাকবে, এবার এইটা খুব বড় ধরে নেওয়া, আপনি বুঝতেই পারছেন যে এই ধরে নেওয়াটা যদি এবার মানুষ মানে লকডাউন উঠে যায়, সবকিছু পরিবর্তিত হয়, মানে ভাইরাস তো আমার অঙ্কের সঙ্গে মিলবে না, মানে সে তার নিজের মতো করে চলতেও পারে, আমরা বড়জোর তাকে প্রিভেন্ট করতে পারি। এবার যদি সেরকম চলতো আদর্শ জগতে, তাহলে হয়তো দেখা যেত যে মেয়ের শেষের দিকে ভাইরাসটাকে আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারছি। আমি আসবো অয়নবাবু আপনার কাছে এবং আরো সহজ করে আপনার কাছে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমি ধ্রুবজ্যোতি বাবুর কাছে যাব, কারণ আমি ধ্রুবজ্যোতি বাবুকে দেখতে পাচ্ছি একটা স্মিত হাসি তার মুখে। ধ্রুবজ্যোতি বাবু, এখানেই আমার আপনার কাছে প্রশ্ন, যেটা অয়নবাবু খুব জোর দিয়ে বলছে যে এটা একেবারে একটা গাণিতিক মডেল। যদি ভাইরাসের চরিত্র নোভেল করোনা এখনো অবধি তাকে অনেক জায়গায় রিডই করা যাচ্ছে না, এত দ্রুত সে চরিত্র বদলাচ্ছে, কিন্তু এখন অবধি যদি প্যাটার্নটা ধরে নেওয়া যায়, আমরা যে প্যাটার্নটা গত 4 মাস ধরে দেখে আসছি ইউহান থেকে শুরু করে, তাতে কি মনে হয় যে এই গাণিতিক মডেলের সঙ্গে একটা সাযুজ্য থাকতে পারে? সম্ভবত ধ্রুবজ্যোতি বাবুর বক্তব্য শুনতে পাচ্ছেন। আমি ধ্রুবজ্যোতি বাবুর, হ্যাঁ বলুন প্লিজ, শুনতে পাচ্ছেন আপনি? না, একটু অডিও প্রবলেম হচ্ছে। ধ্রুবজ্যোতি বাবু, আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আমি যাবো আপনার কাছে, কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে, আমি সেটা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাড্রেস করে আপনার কাছে যাওয়ার চেষ্টা করি। আমি ডক্টর পোদ্দারের কাছে এই প্রসঙ্গটা নিয়ে আসি। ডক্টর পোদ্দার, হ্যাঁ, প্রশ্নটা আরেকবার একটু হ্যাঁ ডক্টর বলবেন? পোদ্দার, যেটা অয়নবাবু খুব নির্দিষ্টভাবে খুব জোর দিয়ে বলছেন যে এটা কিন্তু গোটাটাই হয়েছে একটা গাণিতিক মডেলের ওপর ভিত্তি করে। এবার ভাইরাসের চরিত্র এখনো অবধি, তার প্যাটার্ন, সংক্রমণের যে প্যাটার্ন, এই সমস্ত কিছুগুলোকে মাথায় রেখে, অর্থাৎ এটাকে যদি আমি ট্যালি করার চেষ্টা করি একদম ভাইরোলজির আঙ্গিকে, তাহলেও কি তার মধ্যে সাযুজ্য পাবো? দেখুন, অঙ্কের সাথে আমাদের এই মেডিসিনের একটা বিশেষ একটা পার্থক্য আছে। অঙ্কতে আমরা সবসময় 2 2 4 এটাই আমরা জানি, কিন্তু এখানে আমাদেরকে কিন্তু 2 2 3ও হতে পারে, 2 2 3.5ও হতে পারে, আবার ওদিকে 4 4.5ও হতে পারে। তো এই পুরো স্পেকট্রামটা নিয়েই আমাদের চলতে হয়। যেটা গাণিতিক মডেল হিসেবে বলছেন সেটা একটা স্পেকুলেশন। একেবারে সত্যি কথা, যে ভাইরাসের জন্ম মাত্র 4 মাস, সেই ভাইরাসের সমস্ত কিছু আমরা এখনও জেনেই উঠতে পারিনি। অলরেডি দেখুন, মাত্র 4 মাসের ভেতরে এই ভাইরাসটির 11টি স্ট্রেন ডেভেলপ করে গেছে, এতগুলো মিউটেশন। তো তাই যদি হয়, তাহলে যে ভাইরাস নিজেদের সার্ভাইভ করার জন্য এত রকমের মিউটেশন ডেভেলপ করছে, হাউ ক্যান উই বি সো শিওর যে ভবিষ্যতেও এর থেকে আরও বেশি কিছু মিউট্যান্ট স্ট্রেন বা আরও খারাপ কোনো দিকে এগোবে না? সেটা সত্যি বলাটা কিন্তু খুব কঠিন। ওভারঅল যদি আমরা পুরনো প্যারামিটার্সগুলো দেখি বিভিন্ন দেশের, মোটামুটি এক একটা দেশে 50 থেকে 60 দিনের একটা স্প্যান যাচ্ছে, যে জায়গাটাতে সবথেকে বেশি ওর সংক্রমণ ক্ষমতা বা মারণ ক্ষমতাটা দেখা যাচ্ছে, তারপর থেকে একটু হলেও সাবডিউড হচ্ছে। সেই জিনিসটা আমাদের দেশেও যদি ধরি, মার্চ থেকে আমাদের মোটামুটি শুরু হয়েছে, মার্চের মাঝামাঝি সময় থেকে, তো সেখান থেকে ধরলে কিন্তু মের এন্ড, তারপরে কিন্তু কিছুটা হলেও একটু স্বস্তি হওয়া উচিত। তো সেই হিসেবে আমরা লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। আমি আসবো আপনার কাছে, আমি একটু সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাবো। ডক্টর বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই লকডাউন, যেটা বারবার বিশেষজ্ঞরা বলছেন যেহেতু প্রতিষেধক এখনো তৈরি হয়নি, লকডাউনই হচ্ছে একমাত্র প্রিভেনশন, সেই লকডাউনের সুফলটা
আমরা কি পাচ্ছি? আমি একদম অঙ্কের হিসেবে অয়নবাবু বলছেন যে আমরা পাচ্ছি, আমি একদম চিকিৎসা বিজ্ঞানের অ্যাঙ্গেলে বোঝার চেষ্টা করছি যে সত্যি কি আমরা পাচ্ছি এখন অবধি লকডাউনের সুফল? না দেখুন, লকডাউনের সুফল তো পেতে আপনি বাধ্য, মানে খুব স্বাভাবিক নিয়মে এটা বলে, স্বাভাবিক বুদ্ধি এটা বলে, স্বাভাবিক বিচার এটা বলে যে আমরা যদি লকডাউনে যাই, লকডাউন যদি ঠিক মতো হয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের অন্য জায়গায়। দুর্ভাগ্যটা হচ্ছে আমরা কিন্তু অনেক মানুষকে আমরা এখনো বুঝিয়ে উঠতে পারিনি এই লকডাউনের যে মানে দরকারি কতটা দরকার। আমি খুব দুঃখের বিষয় আমি দেখতে পাই, প্রতিদিনই আমি এই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখছি, আজকেও দেখেছি হাওড়াতে একটা বিরাট গন্ডগোল হয়েছে, এই হয়েছে, এগুলো হয়েছে, কিন্তু এইগুলো তো খুব ক্ষতিকারক জিনিস। লকডাউন যদি আমরা 100% না করতে পারি তাহলে তো আমরা সুফলটা পেতে পারছি না। আজকে আমরা এক্স্যাক্টলি আমরা লকডাউনের যে ফল কতটা পাবো সেটা পেতে গেলে তো আমার প্রত্যেকটা মানুষের এই বোধটা আসতে হবে যে আমার লকডাউনটা আমার স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে এটা প্রয়োজনীয়। কিন্তু দুর্ভাগ্য বহু মানুষকে এটা বোঝানো যাচ্ছে না, এখনও তারা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন, মাস্ক পরছেন না, বাড়িতে বসে থাকছেন, গাদাগাদি করে থাকছেন, একসঙ্গে চালাচ্ছেন। এখন এই পরিস্থিতিতে আমরা যা ফল পাচ্ছি এটাই আমার মনে হয় অনেক। এখনও যদি মানুষ বুঝতে পারেন, এখনও যদি আমার যেটা ধারণা, এখনও যদি তারা এইটাই বুঝতে পারেন, এই বোধটা যদি তাদের মধ্যে আসে যে লকডাউন শুধু কোনো অমুক জায়গা নয়, প্রত্যেকের জন্য দরকার। এইটা যেমন আমরা জানি যে এই মুহূর্তের চিকিৎসা বলতে কিচ্ছু নেই, এবং ভ্যাকসিন কবে বেরোবে এখনও আমরা শিওর নই, এখনও আমরা প্রপারলি পুরো টেস্টই করে উঠতে পারছি না, আমরা পুরো এক্স্যাক্ট সংখ্যাটা জেনে উঠতে পারছি না। এই পরিস্থিতিতে আমাদের মূল অস্ত্রটাই লকডাউন। একেবারে আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায়। ধ্রুবজ্যোতি বাবু আমাদের সঙ্গে ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন। ধ্রুবজ্যোতি বাবু, আমি আপনার কাছে আসবো, তার আগে একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হচ্ছে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন স্ট্রিট ফাইট, প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমি ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে চলে যাবো। ধ্রুবজ্যোতি বাবু, আপনার কাছে যেটা জানতে চাইছিলাম, যখন অয়ন ব্যানার্জি তার বিশ্লেষণ করছিলেন, আপনার মুখে আমি স্মিত হাসি দেখছিলাম, যেটা অয়নবাবু বারবার বলছেন যে তিনি একদম নিখাদ একটা গাণিতিক মডেলের উপর ভিত্তি করে এই বিশ্লেষণটা করছেন। আমি আপনার কাছে এটাই জানতে চাইবো যে ভাইরোলজির সঙ্গে এই গাণিতিক মডেলের কোথাও দ্বন্দ্বের জায়গা থাকছে কি? আমি তো একদমই মনে করি না। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, স্পষ্ট। হ্যাঁ, কারণ আমি যখন ক্লাসে ভাইরোলজি পড়াই তার প্রথমেই আমি গাণিতিক মডেল দিয়েই ভাইরাসের ইনফেকশনটা বোঝানোর চেষ্টা করি। কেননা আমরা এখনো পর্যন্ত সমস্ত দিক থেকেই জানি যে ভাইরাস খুব নিখুঁতভাবে যখন ইন্টারঅ্যাক্ট করে আমাদের কোষগুলোর সঙ্গে, তখন তাদের মধ্যে অদ্ভুত একটা রিলেশনশিপ রয়েছে। যে সিঙ্গাপুরের একটি গ্রুপ রয়েছে, সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি ডেভেলপমেন্ট থেকে, ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করেছে, করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে আমি সেই বিষয়টাও দেখাবো। আমি সিঙ্গাপুরের গবেষকরা, তাদের আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসবো। আপনি যখন উল্লেখই করলেন, আমি দেখাবো যে সিঙ্গাপুরের গবেষকরা তারাও এরকম একটি সমীক্ষা করেছেন। আমরা সেই সমীক্ষাটা একবার চোখ রাখবো। সার মডেল তারা বলছেন, সিঙ্গাপুরের গবেষকরা সমীক্ষা চালিয়েছেন 131টি দেশের উপর। সার অর্থাৎ সাসেপ্টেবল, ইনফেক্টেড, রিকভার্ড, এই মডেল অনুযায়ী 131টি দেশের উপর সমীক্ষা করেছেন গবেষকরা। 22শে মের মধ্যে কোভিড সংক্রমণের হার 97% কমবে বলছেন তারা। 1 জুনের মধ্যে ভারতে সংক্রমণ কমবে 99%। 26শে জুলাই নাগাদ ভারতে সংক্রমণের হার 100% হ্রাস পাওয়ার সম্ভাবনা। সার মডেলের পূর্বাভাস, এবছর ডিসেম্বরের শেষের দিকে বিশ্ব থেকে বিদায় নেবে করোনা সংক্রমণ। ধ্রুবজ্যোতি বাবু, আপনি এই সার মডেলটার কথাই বলছিলেন, সাসেপ্টেবল, ইনফেক্টেড, রিকভার্ড। ইয়েস, এটার কথা আমি বলছিলাম। এখন এই যে সাসেপ্টেবল যারা, তাদের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে অসম্ভব বেশি আমাদের অ্যাসিম্পটোম্যাটিক পেশেন্ট রয়েছে, আর সিম্পটোম্যাটিক পেশেন্ট অনেক কম রয়েছে।
এবং এই অ্যাসিমটোম্যাটিক আর সিমটোম্যাটিক পেশেন্টকে আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট, এবং সেই কারণের জন্য একদিকে আমাদের যেটা বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে টেস্ট করা দরকার, কিন্তু সেক্ষেত্রেও একটা সমস্যা থেকে যাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আমরা যদি দেখতে পারি যে আমরা এই পার্সেন্টেজ অফ অ্যাসিমটোম্যাটিক পেশেন্টস ধরতে পারে, যদি আমরা সারা ভারতবর্ষে ক্যালকুলেট করতে পারি, সেটা এরকমই দেখা যাচ্ছে, প্রায় ধরা যাক 40 থেকে 60%। মুম্বাইতে এটা বলা হচ্ছে প্রায় 80% নাকি। এখন এই অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট যেহেতু আমরা বলতে পারছি না, আইডেন্টিফাই করতে পারছি না সাধারণভাবে, খুব কম এলাকায় রেড জোনগুলো এলাকাতে আমরা টেস্টিং করছি, করে আমরা গ্রুপ টেস্টিং করে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি নাম্বারটা। সেক্ষেত্রে আমাদের এই সোশ্যাল ডিস্টেন্সিং এবং অন্যান্য যে সমস্ত পরিকল্পনাগুলো করা হয়েছিল এই লকডাউন পিরিয়ডে, সেগুলো অত্যন্ত বেশি প্রয়োজনীয়, এবং সেগুলোকে মেনে চলতে পারলে আমাদের এই যে মডেলটার কথা বলা হচ্ছে সেই মডেলটাকে আমরা খুব সুন্দরভাবে ফলো করতে পারবো। আমি এখানে অয়ন ব্যানার্জির কাছে আসবো, যে কিন্তু এর মধ্যেও যে আপনিও বলছিলেন যে কতগুলো ইফস অ্যান্ড বাট সবসময় থাকছে, কারণ যেটা একটু আগে ডক্টর পোদ্দার বলছিলেন যে সবসময় তো 2 আর 2 4 যে এক্ষেত্রে ভাইরাসের ক্ষেত্রে হয় সেটা বলা যায় না, 2 আর 2 3ও সেখানে হতে পারে, 2 আর 2 5ও হতে পারে। এই কোন ফ্যাক্টরগুলো এই ইফস অ্যান্ড বাটসের জায়গাটা রেখে দিয়েছে? মানে সবচাইতে গুরুত্বপূর্ণ, মানে আমার যেটা মডেল, প্রথমত আমি যেটা বলে নিই, আমার যেটা বেশ মানে ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে আমার এই পিওর মানে স্ট্যাটিস্টিক্যাল মডেল, যেটা মানে বেসড অন ডেটা, মানে ভারত থেকে টেস্ট করে যে ডেটা ইন্টারনেটে ফ্রিলি পাওয়া যাচ্ছে, আমি জাস্ট তার বেসিসেই মডেলটা করেছি। সেখান থেকে যে প্রেডিকশনস গুলো, সেটা এসআইআর যে মডেলটা সিঙ্গাপুরের গ্রুপটি করেছে, সেটা কিন্তু অনেক বেশি মানে যাকে বলে মানে বৈজ্ঞানিক, মানে অ্যাক্টিভ মডেলিং, মানে ক্রিয়া প্রতিক্রিয়া মেনে একটা মানে ওই যে সাসেপ্টেবল, ইনফেক্টেড, হ্যাঁ মানে রিকভার, এটা ধরে রিকভার সেটা ধরে করা, তার সঙ্গে যে প্রেডিকশনটা মিলে যাচ্ছে, এটা বেশ ইন্টারেস্টিং। কিন্তু আমার ক্ষেত্রে এটা আমি বলতে পারি যে এটা সম্পূর্ণভাবে ধরে নেওয়া হচ্ছে যে কন্ডিশনস গুলো মোটামুটি আপনার লকডাউনের পরে মানে 25শে মার্চ অনওয়ার্ডস যে কন্ডিশনস গুলো আছে, মানে বা এই মুহূর্তে যা আছে, ধরে নেওয়া হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে হুবহু অপরিবর্তিত থাকছে। অর্থাৎ কিনা আমরা সবাই ঘরের মধ্যে থাকছি, মানে সুতরাং মানে অবভিয়াসলি রাস্তায় যেহেতু নেই, সুতরাং সোশ্যাল ডিস্টেন্সিংটা জোর করেই হয়ে যাচ্ছে, রাইট? যেই মুহূর্তে আপনার মানে আস্তে আস্তে ব্যাপারটা উঠবে, মানে ধরুন আমার যেমন একটা বড় আশঙ্কা হচ্ছে যে ট্রেন বাস যখন চালু হবে, ট্রেন বাস চালু হলে মানে ভারতবর্ষের কলকাতা মুম্বাইয়ের লোকাল ট্রেন, মানে সেগুলিতে তো মানে এক একটা করে খাঁচার মতো, রাইট? মানে সেই খাঁচার মধ্যে শয়ে মানুষ থাকবেন এবং তারা মানে 6 ইঞ্চি গ্যাপে থাকবেন, রাইট? এবার সেইটা চালু হলে মানে আমার এই মডেল তো হাস্যকর, মানে সেটা করার কোনো মানেই হয় না। মানে তখন আমার যে প্রেডিকশন গুলো সেগুলো একেবারেই কোনো মানে সেগুলো ধর্তব্যের মধ্যেই আসে না। আমি আসবো অয়নবাবু এই প্রসঙ্গে, এবং এই যে ডেটার বিষয়টা থাকছে, যে এই অ্যানালিসিসটা তো হচ্ছে পিওরলি ডেটার ওপর, সেখানে দাঁড়িয়ে ডেটার কোয়ালিটি সেটা কত বড় ফ্যাক্টর, এই প্রসঙ্গেও আসবো। একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। এই যে আক্রান্তের সংখ্যা 30,000 ছুঁই, মৃতের সংখ্যা পৌঁছে গেছে একদম হাজারের দোরগোড়ায়, তার মধ্যেও সিলভার লাইন, রূপলি রেখা, আশার বার্তা রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল তিনি বলছেন যে রিকভারির রেট, সেই রিকভারির রেট যথেষ্ট ইতিবাচক। কি বলছেন লভ আগরওয়াল, শুনুন। हमारा रिकवरी रेट करीब 23.3% इस टाइम समय हो गया है, जो कि एक बहुत ही प्रोग्रेसिव इंक्रीज है। मैं आप लोगों की दृष्टि में लाना चाहूँगा, आज देश में 17 ऐसे जिले हैं जहां पर पहले केस आए थे, लेकिन पिछले 28 दिनों से कोई नया केस रिपोर्ट नहीं हुआ है। इन जिलों में एक जिले की बढ़ोतरी हुई है, जैसे कि कल बताया था हमने आपको, और एक जिला ड्रॉप हुआ है, यानी कि 2 जिले ऐड हुए हैं और 1 जिला ड्रॉप हुआ है। जो जिले ऐड हुए हैं वह है कलिम्पोंग वेस्ट बंगाल में, वायनाड केरला में, और जो जिला जहां पर एक एडिशनल केस आया है वह है लखीसराय बिहार में। इसका सीधा तात्पर्य यही है कि हमें कांस्टेंट विजिल मेंटेन रखने की आवश्यकता है। किसी भी जिले में, किसी भी स्टेट में जब हम कार्य करें तो वहां पर किसी भी तरह की रिलैक्सेशन ना हो। এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তিনিও বলেছেন যে ডাবলিং রেট সেটা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা আশার আলো দিচ্ছে। 80 districts
in India have not reported a fresh case since the last 7 days. 47 districts have not reported a case for the last 14 days. 39 districts have not reported a case for the last 21 days. And 17 districts have not reported a case for the last 28 days. So pre-lockdown, you know, our doubling rate of cases was around 3 days. But when I talk to you today, for the last 14 days, our doubling rate had been 8.7, and for the last 7 days, it had been 10.2. And today, for the last 3 days, when we calculate, it is roughly 10.9. So I think that's a very অর্থাৎ লাস্ট 3 দিনের পরিসংখ্যান দেখলে 10.9 অর্থাৎ প্রায় 11-র কাছাকাছি হচ্ছে এই ডাবলিং রেট। 11 দিন অর্থাৎ 11 দিনে এই সংখ্যাটা ডাবল হচ্ছে। আত্মতুষ্টির কোনো জায়গা নেই, কিন্তু নিঃসন্দেহে এই খড়কুটো নিয়েই এই মুহূর্তে লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রয়াস রাখা হচ্ছে। আমি চলে যাব ডক্টর সুমন পোদ্দারের কাছে। ডক্টর পোদ্দার, আমরা যখন দেখতে পাচ্ছি যে তথাকথিত যে সমস্ত উন্নত দেশগুলো, সেটা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি বলুন, আমরা আমেরিকাকে দেখতে পাচ্ছি, আমেরিকার মতো মহাশক্তিধর দেশ, সেখানে দাঁড়িয়ে যে মৃত্যু মিছিল সেখানে দেখা যাচ্ছে, যেভাবে আক্রান্তের সংখ্যা সেখানে বাড়ছে, আমরা দেখেছিলাম যে 23শে মার্চ বিকেল 5টা থেকে এই রাজ্যে লকডাউন শুরু হয়ে গিয়েছিল এবং 25শে মার্চ গভীর রাত থেকে, 24শে মার্চ এবং 25শে মার্চের সন্ধিক্ষণ থেকে দেশব্যাপী লকডাউন শুরু হয়েছে। অনেকেই বলছিলেন যে টাইমলি লকডাউন শুরু হয়েছে। কোথাও কি তার জন্য, যেহেতু আমাদের দেশে জনঘনত্ব এত বেশি, আমরা জানি এমনকি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও ওই দেশের অনেকগুলো দেশই আমাদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে, এগুলো একটা ফ্যাক্টর, এই লকডাউন একটা ফ্যাক্টর? অবশ্যই যে কোনো অসুখের না 3টে ফ্যাক্টর থাকে, আগেও আমি বলেছি বিভিন্ন জায়গায়। দেখুন, এজেন্ট ফ্যাক্টর, হোস্ট ফ্যাক্টর আর এনভায়রনমেন্ট ফ্যাক্টর। এজেন্ট ফ্যাক্টর যে এখন আমরা দেখতে পাচ্ছি যে 11টা টাইপের এখন ভাইরাস হয়ে গেছে, তো সেখানে যেটা A2A, যেটা এই জিনিসটা এত বেশি এখন সংক্রামক, তো আমাদের দেশেও আছে, তার সাথে ও আছে, অন্য ভাইরাসটাও আছে, তো এইটা একটা ফ্যাক্টর। এটা হয়তো ইউএসএতে অনেক বেশি, A2A বোধহয় বেশি আছে, তো সেটা একটা ফ্যাক্টর। 2 নম্বর আছে যেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আমাদের এখানকার যে এনভায়রনমেন্ট, যে গরম বা যা কিছু, যদিও এটা প্রমাণিত নয় যে গরমের জন্য করোনা কম স্প্রেড করবে, কিন্তু যে কোনো একটা কমন কথাই আছে, যে ভাইরাসটা ঠান্ডাতে বেশি ভালো বাঁচে, গরমে অতটাই ভালো বাঁচবে এটা কোনো কথা নেই। এটা কিছুটা হলেও হয়তো বা হেল্প করেছে। আর লাস্টলি থাকছে যেটা হোস্ট ফ্যাক্টর। আমরা এত বেশি সর্দি কাশি জ্বরে ভুগতে আমরা অভ্যস্ত, নর্মাল করোনা ভাইরাস যেগুলো C229E বা OKH, এই যে অন্য যে ভাইরাসগুলো, তাতেও আমরা কিন্তু ভুগতে অভ্যস্ত। তো তাতে আমাদের যে একটা ন্যাচারাল ইমিউনিটি যে একটা হেল্প করেছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর সাথে আমরা যখন লকডাউনে গেছি, লকডাউনটাও দেখুন, আমরা কিন্তু 100% স্ট্রিক্ট লকডাউন করতে পারিনি। তা সত্ত্বেও 70% যদি আমরা সাকসেসফুল করেছি, তার তো একটা এফেক্ট হবেই। তো এদিক থেকে দেখলে আমাদের কিন্তু টাইমলি লকডাউন, নট সো ওয়েল লকডাউন, স্টিল অলমোস্ট নিয়ার অ্যাডিকুয়েট লকডাউন আমরা কিন্তু করেছি। আরেকটু যদি আমরা সিটটা টাইট করে বসে থাকি, আমরা কিন্তু প্রায় করে এনেছি। এখন যদি আমরা যেটা এক্সপ্লোশনটা দেখছি, পাশাপাশি মনে রাখতেই হবে আমরা কিন্তু এখন টেস্টের মাত্রা অনেক বাড়িয়েছি, তো সেটা কিন্তু দেখতে হবে। আগে কিন্তু এতটা অর্গানাইজড ছিল না, এখন আমরা অনেক বেশি অর্গানাইজড। সেই ডেটার ব্যাপারে, ডেটা আপলোড করা বলুন বা ডেটা না লেখা বলুন, যাই বলুন না কেন, ডেটার ব্যাপারে বা টেস্টিংয়ের ব্যাপারে আমরা কিন্তু এখন অনেক বেশি অর্গানাইজড। আমি ডক্টর ব্যানার্জির কাছে, ডক্টর সুশান্ত ব্যানার্জির কাছে এখানে আসবো, যে যখন এই ডেটার কোয়ালিটিটা ভীষণ ইম্পর্টেন্ট, যখন যে কোনো বিশ্লেষণ, যে কোনো সমীক্ষা যখন হচ্ছে, টেস্টিংয়ের প্রসঙ্গে কিছুক্ষণ আগে ডক্টর পোদ্দার বলছিলেন যে আমরা সম্প্রতি টেস্টিং অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমরা জানি যে তা সত্ত্বেও অন্যান্য দেশের তুলনায় আমাদের যে টেস্টিং সেটা অনেকটাই কম। তো এই ফ্যাক্টরগুলো, সেগুলো কতটা কাজ করে, অর্থাৎ যে ডেটার উপর দাঁড়িয়ে এই সমীক্ষা হচ্ছে এবং যেটা থেকে আমরা আশার আলো দেখছি, সেটার জন্য যে ডেটাটা দরকার, সেই ডেটা গুণমানের নিরিখে সেটা যথেষ্ট বলা যেতে পারে কি না? দেখুন, জিনিসটা হচ্ছে যে আমরা যে আলোচনাটা শুরু করেছি কিন্তু আমরা একটা ডেটা বেসড আলোচনা এবং ফিজিক্সের কনসেপ্টের উপর দাঁড়িয়ে, জিনিসটা একটু বোঝার ব্যাপার আছে। তো ফিজিক্সের কনসেপ্ট যেটা উনি দিলেন, সেটা উনি দিচ্ছেন কিসের ভিত্তিতে? সেটা উনি দিচ্ছেন যে ডেটাটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ডেটাটা তো কমপ্লিট নয়। যদি কমপ্লিট ডেটাটা পেতাম তাহলে আমি বলতাম যে হয়তো এই মডেলটা খানিকটা হলেও বিশ্বাসযোগ্যতা আমরা আনতে পারতাম। কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছে যে আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল আছে। ভ্যারিয়েবলের কেমন ভ্যারিয়েবল, যেমন ধরুন একটা খুব সিম্পল আমি একটা উদাহরণ দিই। আমাদের দেখুন ওয়েস্ট বেঙ্গলেই 4টে জেলা হচ্ছে রেড জোন, 11টা জেলা হচ্ছে অরেঞ্জ জোন, আর বাকি রেস্ট হচ্ছে গ্রিন জোন। তো গ্রিন জোনের অর্থ কি, ওই জোনে কোনো ভার্চুয়ালি আমরা পাইনি এখনো পর্যন্ত, আর অরেঞ্জ জোনে কম আছে, আর রেড জোনে অনেক বেশি আছে। তার মানে দেখুন এই যে আমাদের 11 কোটি পপুলেশন প্রায় আমাদের রাজ্যে, তার মধ্যে কিন্তু একটা ভ্যারিয়েবল ফ্যাক্টর এসে যাচ্ছে। আপনি যখন একটা ম্যাথমেটিক্যালি কোনো জিনিসকে পুট করবেন কোনো ফর্মুলাতে, এই ফ্যাক্টরটা এই যে কনস্ট্যান্ট ফ্যাক্টরকে, এই কনস্ট্যান্ট ফ্যাক্টরটাকে কিন্তু সবসময় মাথার মধ্যে আমাদের রাখতে হবে। সেখানে কি ডক্টর ব্যানার্জি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বড় অংশ অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের তথ্য উঠে আসছে, সেটাকেও আপনি মাথায় রাখছেন? ডেফিনেটলি দ্যাট ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর, ভেরি বিগ ফ্যাক্টর। কারণ আমরা অনেককেই দেখতে পাচ্ছি যে মানে শুনছি আমরা, অ্যাকচুয়ালি তো আমরা দেখুন এই ভাইরাসটা সম্বন্ধে আমরা এখন তো রোজই নতুন নতুন তথ্য বেরোচ্ছে। মুশকিলটা হয়ে যাচ্ছে ওইখানে, এখনো আমরা সবটা জানতে পারিনি, অনেক সময় লাগবে কি জানতে। একেবারে আমি আসবো ডক্টর ব্যানার্জি, আমি ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে চলে যাব। ধ্রুবজ্যোতি বাবু, সাধারণভাবে আমরা মহামারীর ক্ষেত্রে একদম লেম্যান হিসেবে আমরা যেটুকু যা বুঝি যে কোনো মহামারীর ক্ষেত্রে একটা অ্যাক্সেলারেশন ফেজ থাকে, তারপর দেখা যায় যে সেটা নিম্নমুখী হয়। সেটা কি, যেহেতু বারবারই আমরা যেটা বলছি যে নোভেল করোনার চরিত্র সম্পর্কে এখন অবধি সম্পূর্ণটা বুঝে ওঠাই যাচ্ছে না, এই প্যাটার্নটা কি তার ক্ষেত্রেও প্রযোজ্য বলে মনে হয়, অন্তত এখন অবধি আমরা যে দেশগুলো দেখে এসেছি তার নিরিখে? হ্যাঁ, দেখুন সেই তার নিরিখেই কিন্তু সমস্ত আলোচনাটা আমাদের, যে সমস্ত দেশগুলোতে এবং আমাদের দেশেও যে ডেটাটা পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে যখনই আমরা দেখছি যে গ্রোথ রেটটা যখনই কমতে শুরু করছে, বা গ্রোথ রেটটা একটা ফার্স্ট অফ অল আমরা দেখছি, ধরুন এখন যদি 40 দিনের মাথায়, যেদিন প্রথম 100টা ভাইরাস ইনফেক্টেড পেশেন্ট পাওয়া গেছিল, আর 40 দিনের মাথায় সেটা কত নাম্বার হয়েছে, এটা প্রত্যেকটা দেশের ক্ষেত্রে একটা প্লট করা হয়েছিল, এবং সেক্ষেত্রে এই নাম্বারটা থেকে দেখা যাচ্ছে যে আমেরিকাতে সেটা এখনো কিন্তু ঊর্ধ্বমুখী রয়ে গেছে, কিন্তু অনেকগুলো দেশের ক্ষেত্রেই এটা কিন্তু একটা প্ল্যাটোতে রিচ করে যাচ্ছে, আর কোনো কোনো দেশের ক্ষেত্রে এটা নিম্নমুখী হয়ে গেছে। এখন এই গ্রোথ রেটের ব্যাপারটাই যখন দেখতে পাওয়া যায়, আমাদের ভারতবর্ষের ডেটা অনুযায়ী আমরা দেখেছি যে জাস্ট আমরা 25 তারিখে লকডাউনের পরে মার্চ 27 এই গ্রোথ রেট ছিল 24.8%, আর সেটা এপ্রিল মাসের আজকের দিনে 27 এপ্রিলে দেখা যাচ্ছে সেটা 7.8% নেমেছে, যেটা আমাদের মন্ত্রীও বললেন আর কি। এবং এই সমস্ত দিকগুলোই কি এই যে লকডাউনের যে স্টেপস গুলো নেওয়া হচ্ছে, এই এত রকমের ভেরিয়েবল থাকার ফলে, এত বেশি আননোন জিনিস থাকার ফলে, যেটা সুশান্ত বাবু অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, আমাদের বেশিরভাগটাই তো জানা নেই, আমরা রোজই নতুন নতুন জিনিস জানতে পারছি। সব এক্ষেত্রে আমাদের নিজেদের ডিসিপ্লিনটা ইজ মোর ইম্পর্টেন্ট টু, মানে আর কি করে আমরা এই রোগটাকে বাড়ানোটা, আমাদের নিজেদের ডিসিপ্লিনটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের নিজেদের শৃঙ্খলা, নিজেদের আত্মসংযমের পরীক্ষা আমরা দিচ্ছি, আমরা দিয়ে আসছি গত 35 দিন ধরে, এবং আমাদের আরও কিছুদিন দিয়ে যেতে হবে। একটা ছোট্ট বিরতির পর এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি বক্তাদের কাছে খুব সংক্ষেপে যাব। আমি অয়ন ব্যানার্জির কাছে প্রথমে আসি। অয়নবাবু, খুব তাড়াতাড়ি, এটা তো ঠিকই যে আমাদের রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, তাদের একটা কল নিতে হবে, কারণ অনন্ত লকডাউনও চলতে পারে না, এবং আমরা সবাই জানি যে একটা এমন সময় খুব দ্রুত আসবে যে জীবন আর জীবিকার মাঝখানে এখনো অবধি আমরা দাঁড়িয়ে আছি, একদম সরু সুতোর ওপর। সেখানে দাঁড়িয়ে আমরা তপ্ত করাই না একদম আগুন উনুন, সেটাকে বেছে নেব, সেটা ঠিক করতে হবে। আপনার কি মনে হয়, আপনার সুপারিশটা কি হবে, যে কতদিন অবধি অ্যাটলিস্ট এই লকডাউন এক্সটেন্ড করা দরকার? দেখুন, ব্যাপারটা ইকোনমির, মানে আমি তো ফাইনালি প্রশ্নটা যেটা হয়ে দাঁড়াচ্ছে যে করোনায় মরবো না খেতে পেয়ে মরবো, এবার সেটা তো ঠিক চলতে দেওয়া যায় না। সুতরাং আচ্ছা, শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে।
হ্যাঁ, আচ্ছা, তো বেসিক্যালি আমার যেটা সুপারিশ হবে যে এই লকডাউন এরকম ভাবে চলতে পারে না। জীবিকা একটা সাংঘাতিক প্রশ্ন হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের যারা মানে দিন আনি দিন খাই এই ধরনের মানুষ তাদের পক্ষে। সুতরাং জিনিসটা গ্র্যাজুয়ালি স্টেপ ওয়াইজ তুলতে হবে এবং হয়তো খুব কেয়ারফুল প্ল্যানিং দরকার, ফেজ ওয়াইজ আস্তে আস্তে সরিয়ে দিতে হবে। পাবলিক ট্রান্সপোর্টটা এক্ষুনি চালু করা যাবে না। আমার মনে হয় যতদূর মানে আমাদের একজন কলিগ বেসিক্যালি তিনি বলছিলেন, তিনি বেশ ইন্টারেস্টিং কিছু কথা বলছিলেন যে যতটা পারা যায় আমাদের বয়স্কদের যারা এই মানে রোগটায় সবচাইতে বেশি ভালনারেবল তাদের যদি মানে কিছুটা প্রোটেকশন দেওয়া যেতে পারে, ইন দ্য সেন্স যে এটা দেখা যাচ্ছে তো যে 65 বছরের উপরে হলে প্রকোপটা বেশি। সুতরাং যদি দেখা যায় মানে এবং এইখানে আমাদের নিজেদের কনসিয়াসনেসটা খুব ইম্পর্টেন্ট। একেবারে আমি আসবো, আমি ডক্টর ব্যানার্জি, ডক্টর সুশান্ত ব্যানার্জির কাছে আসবো। ডক্টর ব্যানার্জি, কি হবে তাহলে সলিউশন? ধরে নিচ্ছি আমরা যে 21শে মে অবধি এক্সটেন্ডেড হওয়ার, সেটাও পুরোপুরি লকডাউন চলবে নাকি সেটাও জোন ভিত্তিক চলবে আমরা কেউ শিওর নই, কিন্তু আমরা যদি ধরেও নিই যে মের মাঝামাঝি অবধি আমাদের এই লকডাউনটা ধরে নিতে হচ্ছে, তা রেজাল্ট কি পাবো আমরা? না দেখুন একটা জিনিস খুব বলি আমি, খুব স্পষ্ট কথা, সেটা হচ্ছে যে আমরা এটা খুব ঘটনা যে আমরা একটা ঠিক সুতোর উপর দাঁড়িয়ে আছি এই জন্য যে একদিকে আমাদের অর্থনৈতিক সংকট ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে, ভয়াবহ জায়গায়, আরেক দিকে হচ্ছে যদি লকডাউন আমরা তুলি তার পরবর্তী কি ঘটনাটা ঘটবে, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর। এবং আমার মনে হয় আমরা এখন এর পরবর্তী পর্যায়টা সবচাইতে কঠিন জায়গায় আসছি, সবচাইতে কঠিন জায়গা, অর্থাৎ এই লকডাউন না লক আপ করাটা খুব ভেবেচিন্তে, খুব একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে ধীরে ধীরে করতে হবে। সাডেনলি যদি আমরা করি আমরা কিন্তু ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ারে চলে যেতে পারি। একদমই। আমি ডক্টর পোদ্দারের কাছে আসবো। ডক্টর পোদ্দার, দেখুন, যে দেশে একই দোকানের ওপরতলাতে পানওয়ালা পান বিক্রি করে আর নিচের তলায় বিড়িওয়ালা বিড়ি বাঁধে, সেই দেশে আমরা যে 100% লকডাউন করতে পারবো এটা কখনোই এক্সপেক্টেড নয়, কিন্তু আমরা অলমোস্ট কিন্তু করে এনেছি। তো দেখুন, আমি একটু আগে বলেছিলাম ডেটা এন্ট্রি বা ডেটা না এন্ট্রি দুটোর ব্যাপারেই আমরা অনেক বেশি অর্গানাইজড রয়েছি। আমরা দেখেছি যে 57 থেকে 18, ভুল করে আমরা 57 তুলে দিয়েছিলাম, সেখান থেকে আমরা 18-এ নামিয়ে দিয়েছি, সেটা আমরা দেখেছি। তো যাই করি না কেন আমরা আমাদের দিকটা যদি ঠিক মতো থাকি তাহলে কিন্তু এই জিনিসটা স্টেজড ওয়েতে ওঠানো সম্ভব, এবং তাতে যাই ঘটুক আমাদের কিন্তু আমরা অলমোস্ট জিনিসটা কন্টেইন করে ফেলেছি। এই মাসটা আমাদের ভাইটাল মান্থ, যদি একটু লেগে থাকি তাহলে সামনের দিনে কিন্তু আমাদের ভালো ভবিষ্যৎই আসছে, অর্থনীতিও বাঁচবে, জীবনও বাঁচবে। আমরা সেই আশাটাই করছি এবং সেই অঙ্গীকারটাই করছি। খুব সংক্ষেপে আমি ধ্রুবজ্যোতি বাবুর কাছে যাব। ধ্রুবজ্যোতি বাবু, খুব সংক্ষেপে প্লিজ। হ্যাঁ, আমার একেবারেই মনে হয় যে এই লকডাউন যে এখন পর্যন্ত 3rd মে পর্যন্ত রয়েছে সেটাকে আমাদের 21st মে পর্যন্ত এক্সটেন্ড করে এখানে কয়েকটা জায়গায় কিছু ছাড় দিতে যেখানে কিনা গ্রিন জোনগুলো ছাড় দেওয়া এবং অন্যান্য জায়গায় ছাড়গুলো দেওয়া থাক, কিন্তু রেড জোনগুলোতে একটা খুব স্ট্রিক্ট ভিজিলেন্স, এবং যদি কোনো জোন রেডে পরিণত হয় সেখানেও কিন্তু স্ট্রিক্ট ভিজিলেন্স, এবং অ্যাপারেন্টলি 21শে মে পর্যন্ত লকডাউনটাকে যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে কিন্তু আমাদের সিচুয়েশনটা অনেক বেটার হবে। অনেক ধন্যবাদ ধ্রুবজ্যোতি বাবু, অয়ন বাবু, ডক্টর পোদ্দার, ডক্টর ব্যানার্জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন আমরা সবাই মিলে এই লড়াইটা চালিয়ে নিয়ে যাচ্ছি এবং অনেক কিছুর বিনিময়ে অনেক মাসুল দিয়ে সত্যি তো একটা বড় অংশের মানুষকে বড়সড় মাসুল দিতে হচ্ছে এই লকডাউনের জন্য, তবুও জীবনের কথা মাথায় রেখে, তবুও সমাজের সুরক্ষার কথা মাথায় রেখে এই লকডাউনটাকে যারা এনশিওর করছেন, আরও কিছুটা শৃঙ্খলা, আরও কিছুটা সংযম আমরা যদি দেখাতে পারি, এই প্রত্যয়টা যদি আমরা দেখাতে পারি, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমরা করোনাকে কাবু করতে পারবো। ঠিকই সবসময় 2 আর 2 4 হয় না, কিন্তু তা সত্ত্বেও যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেটা গাণিতিক মডেল হোক বা বিশিষ্ট ভাইরোলজিস্টরা যেটা বললেন, যে এখনও অবধি কিন্তু ইতিবাচক একটা দিক, একটা সিলভার লাইন দেখা যাচ্ছে। আমরা আশা করব সেটা আরও প্রশস্ত হবে। আপাতত এই আশা নিয়ে স্ট্রিট ফাইট এখানে শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।